আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, চলে এলাম আপনাদের সাথে খুব জরুরি এবং গভীর একটি বিষয় নিয়ে কথা বলতে। আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের মনস্তত্ত্ব। আপনারা যারা নিয়মিত খবরাখবর রাখেন, তারা নিশ্চয়ই ইতিমধ্যে খেয়াল করেছেন যে গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গন আসলে কতটা উত্তপ্ত। বিশেষ করে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার এবং শেখ হাসিনাকে ঘিরে যে পাল্টাপাল্টি বক্তব্য ও প্রতিক্রিয়া চলছে তা নিয়ে সাধারণ মানুষের মনেও নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। আজকে আমরা সেই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। আমাদের আলোচনার মূল ফোকাস হচ্ছে সরকার কেন শেখ হাসিনাকে এখনো এত ভয় পাচ্ছে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা খুব সাধারণ প্রশ্ন, কিন্তু এর গভীরে ঢুকলে আমরা অনেকগুলো প্যারাডক্স দেখতে পাই। শুরুতেই একটা বিষয় খুব ইন্টারেস্টিং লাগে। আপনারা দেখবেন বর্তমান সরকারের পক্ষ থেকে, বিশেষ করে সরকারের মুখপাত্র বা প্রেস উইং থেকে বারবার একটা কথা বলা হচ্ছে। সেটা হলো আওয়ামী লীগের নাকি এখন আর কোনো জনসমর্থন নেই, বা চলতি ভাষায় যাকে বলা হচ্ছে তাদের কোনো বেল নেই। প্রেস সচিব শফিকুল আলম সাহেবের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও যখন বলেন যে আওয়ামী লীগ একটি নিন্দিত দল এবং তাদের নিয়ে ভাবার কিছু নেই, তখন সাধারণ জনগণ হিসাবে আমরা ধরে নিতেই পারি যে সরকার খুব রিল্যাক্সড মুডে আছে। কারণ প্রতিপক্ষ যদি দুর্বল হয়, প্রতিপক্ষ যদি মাঠে না থাকে, তাহলে তো টেনশনের কিছু থাকার কথা নয়। কিন্তু বাস্তবতা আসলে কি? আমরা কি সরকারের আচরণে সেই রিল্যাক্সড ভাবটা কোনোভাবে দেখতে পাচ্ছি? একদমই না। বরং উল্টো চিত্রটাই আমাদের সামনে বারবার ভেসে উঠছে। মুখে তারা যাই বলুক না কেন, তাদের প্রতিটি অ্যাকশন, প্রতিটি প্রতিক্রিয়া প্রমাণ করছে যে তারা প্রচন্ড রকমের নার্ভাস এবং শেখ হাসিনাকে নিয়ে তারা রীতিমতো অনেকটাই ভীত। এই ভয়ের প্রমাণ হিসাবে আমরা সাম্প্রতিক একটি ঘটনার কথা উল্লেখ করতে পারি, যেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত। গত শুক্রবার ভারতের রাজধানী দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে একটি সেমিনার বা আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যা আমরা সবাই জানি, যেখানে বিষয় ছিল সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ, বা বাংলাদেশের গণতন্ত্র বাঁচাও। সেখানে আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন এবং সবচেয়ে বড় কথা, সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও বক্তব্য প্রচার করা হয়। ব্যাস, এটুকুই ছিল ঘটনা। কিন্তু এই সামান্য ঘটনাতেই ঢাকার ক্ষমতার অলিন্দে যেন ভূমিকম্প শুরু হয়ে গেল। সরকার এতটাই বিচলিত হয়ে পড়ল যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে রোববার আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিতে হলো। এখন প্রশ্ন হলো, একটা মৃতপ্রায় বা জনসমর্থনহীন দলের নেত্রীর কয়েক মিনিটের অডিও বার্তায় কেন একটি সরকারকে এতটা রিয়্যাক্ট করতে হবে? কেন সরকারকে আনুষ্ঠানিকভাবে হতাশা এবং বিস্ময় প্রকাশ করতে হবে? পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই বিবৃতিটি যদি আপনারা ভালো করে পড়েন, তাহলে দেখবেন সেখানে তিনি কি পরিমাণ অস্থিরতা ফুটিয়ে তুলেছেন। তারা বলছে দিল্লিতে বসে শেখ হাসিনার এই বক্তব্য নাকি বাংলাদেশের গণতন্ত্র এবং নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। তারা এটাকে উস্কানিমূলক আখ্যা দিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে আওয়ামী লীগ সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উৎসাহিত করতেই নাকি তাকে এই সুযোগ দেওয়া হয়েছে। এখানে একটা বিষয় খুব পরিষ্কার, সরকার মনে করছে শেখ হাসিনার একটা কথার ইশারাতেই দেশে বড় কোনো অঘটন ঘটে যেতে পারে। তার মানে কি সরকার অবচেতনভাবেই স্বীকার করে নিচ্ছে যে শেখ হাসিনার প্রভাব এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি? তা না হলে সুদূর দিল্লিতে বসে দেয়া একটা বক্তব্য দেশের নিরাপত্তা কেন বিঘ্নিত করবে? এই যে স্ববিরোধিতা, এটাই আসলে সরকারের দুর্বলতা বা ভয়ের জায়গাটা কিন্তু নির্দেশ করে। আরেকটা বিষয় কিন্তু লক্ষ্য করার মতো, বিবৃতিতে বলা হচ্ছে সরকার বারবার ভারতকে অনুরোধ করেছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য বা তাকে চুপ করানোর জন্য। তাদের ভাষায় দুই দেশের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি আছে, ভারত সেটা মানছে না। সরকার এতে ব্যাপকভাবে ক্ষুব্ধ।
তারা বলছে ভারত তাদের মাটিতে বসে শেখ হাসিনাকে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলার সুযোগ দিয়ে প্রতিবেশী সুলভ আচরণ করছে না। এই অভিযোগগুলো কিন্তু নতুন নয়। গত কয়েক মাস ধরেই কিন্তু আমরা শুনছি যে সরকার কূটনৈতিকভাবে চেষ্টা করছে শেখ হাসিনাকে থামানোর জন্য। এমনকি ডক্টর ইউনূস যখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বা অন্য কোনো মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যোগাযোগের সুযোগ পেয়েছেন, তখনও তাদের আলোচনার মূল এজেন্ডাই ছিল শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করা। এখন একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, একটা সরকার যাদের হাতে এখন রাষ্ট্র ক্ষমতা, পুলিশ, প্রশাসন সবকিছু আছে, তারা কেন একজন ক্ষমতাচ্যুত নেত্রীর মুখ বন্ধ করার জন্য এতটা মরিয়া হবে? তাকে আপনারা পচা বলছেন বা পচা জিনিস বলছেন, তার দলের কোনো অস্তিত্ব নেই বলছেন। তাহলে সেই অস্তিত্বহীন জিনিসের ভয়ে আপনারা কেন আসলে অস্থির? এর উত্তরটা হয়তো লুকিয়ে আছে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে। আমরা জানি আর মাত্র সপ্তাহ দুয়েক পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। ঠিক এই সময়টাতে যে কোনো সরকারেরই ফোকাস থাকার কথা নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের আস্থা অর্জন করা। কিন্তু আমরা আসলে কি দেখছি? আমরা দেখছি সরকার ব্যস্ত প্রতিপক্ষকে নিয়ে। তাদের সমস্ত মনোযোগ যেন একমুখী হয়ে গেছে। শেখ হাসিনা কি বললেন, ভারত তাকে কেন মাইক দিল, এসব নিয়ে সরকার পড়ে আছে। এই যে নির্বাচনের কথা বললাম, এই নির্বাচন নিয়েও কিন্তু একটা বড়সড় প্রশ্নবোধক চিহ্ন ঝুলে আছে। এই নির্বাচনটা অ্যাবনর্মাল বা অস্বাভাবিক। কিন্তু কেন অস্বাভাবিক? কারণ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আওয়ামী লীগ কিন্তু কোনো ছোটখাটো দল নয়। আপনি তাদের পছন্দ করতে পারেন বা অপছন্দ করতে পারেন, কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই যে দেশের বিশাল জনগোষ্ঠীর একটা বড় অংশ, হয়তো অর্ধেক বা তার কাছাকাছি, এই আওয়ামী লীগ নামক দলটাকে সমর্থন করে থাকে। এখন আপনি যখন এই বিশাল একটা অংশকে নির্বাচনের বাইরে রেখে তাদেরকে মাইনাস করে একটা নির্বাচনের আয়োজন করছেন, তখন সেই নির্বাচন কি আসলেই অংশগ্রহণমূলক হতে পারে? একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ বা রাষ্ট্র কি কখনো এভাবে গঠন করা সম্ভব? দেখুন, সরকার হয়তো ভাবছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে ফেললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু ইতিহাস কিন্তু সেটা বলে না। যখনই কোনো বড় রাজনৈতিক শক্তিকে জোর করে দমিয়ে রাখা হয়েছে বা প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে, তখনই দীর্ঘ মেয়াদে সেটা বুমেরাং হয়ে কিন্তু ফিরে এসেছে। এই যে একটা একপেশে নির্বাচন হতে যাচ্ছে, এর মাধ্যমে যে সরকার গঠিত হবে তার স্থায়িত্ব বা বৈধতা নিয়ে কি ভবিষ্যতে প্রশ্ন উঠবে না? সরকার কিন্তু খুব ভালো করেই জানে যে প্রশ্ন উঠবে। আর এই অনিশ্চয়তা থেকেই তাদের মধ্যে ভয়ের সৃষ্টি হয়েছে। তারা জানে যদি কোনোভাবে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক মহলে বা দেশের ভেতরে বড় কোনো চ্যালেঞ্জ তৈরি হয়, তখন সেই সুযোগটা আওয়ামী লীগ নেবে। আর সে কারণেই তারা চাইছে নির্বাচনের আগে যেন শেখ হাসিনার কোনো আওয়াজ দেশের জনগণের কাছে না পৌঁছায়। তারা চাইছে তাকে যেন পুরোপুরি সাইলেন্ট বা স্তব্ধ করে দেওয়া হয়। সরকার বলছে আসন্ন নির্বাচনে যদি কোনো সহিংসতা হয় বা নির্বাচনের দিন যদি কোনো গন্ডগোল হয়, তবে তার দায়ভার আওয়ামী লীগের উপর বর্তাবে। এই কথাটি খেয়াল করবেন। এটা কিন্তু একটা আগাম সতর্কবার্তা। সরকার আগে থেকেই একটা দোষী সাব্যস্ত এখানে করে রাখছে। এর মানে হলো সরকার নিজেই হয়তো কনফিডেন্ট বা আত্মবিশ্বাসী নয় যে তারা সহিংসতা মুক্ত একটি পরিবেশ বজায় রাখতে পারবে। তারা আশঙ্কা করছে পরিস্থিতি ঘোলাটে হতে পারে। আর যদি সেটা হয়, তখন যেন নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য একটা বলির পাঠা বা স্ক্যাপগোট তৈরি থাকে, সেই প্রস্তুতি তারা এখন নিয়ে রাখছে। গত ১.৫ বছর ধরে আমরা রাজনীতির মাঠে এই ব্লেম গেম বা দোষারোপের খেলা দেখে আসছি। যখনই কিছু হয়, দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। কিন্তু ক্ষমতায় যখন আপনি আছেন, তখন আইন শৃঙ্খলার দায়িত্ব তো আপনারই, তাই না? অথবা আপনাদেরই। এবার আসি ভারতের প্রসঙ্গে। সরকার অভিযোগ করছে ভারত শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিচ্ছে। কিন্তু
আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকে দেখলে ভারত একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। তাদের দেশে কে কি সেমিনার করলো বা কার বক্তব্য প্রচার করলো সেটা একান্তই তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ সরকার যতই অনুরোধ করুক বা ক্ষোভ প্রকাশ করুক, ভারতও তার নিজের কৌশলগত স্বার্থ দেখেই সিদ্ধান্ত নেবে। সেখানে শেখ হাসিনাকে আশ্রয় দেয়া বা তাকে স্পেস দেওয়ার পেছনে ভারতের নিজস্ব কোনো সমীকরণ থাকতে পারে। বাংলাদেশ সরকারের এই যে বারবার নালিশ করা বা হতাশা প্রকাশ করা, এটা কি প্রকারান্তরে নিজেদের দুর্বলতাকেই প্রকাশ করছে না? কূটনৈতিকভাবে শক্তিশালী অবস্থান থাকলে তো এতবার অনুরোধ করার প্রয়োজন হতো না। মনে হচ্ছে সরকার যেন ভারতের কাছে অনেকটা অসহায় বোধ করছে, আর সেই অসহায়ত্ব থেকেই ক্ষোভের জন্ম হচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলা দরকার। সেটা হলো সরকারের ভেতরের মানুষদের ব্যক্তিগত নিরাপত্তা বা ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। এটা সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক একটা ব্যাপার। বর্তমান সরকারের যারা নীতি নির্ধারক, তারা খুব ভালো করেই জানেন রাজনীতির চাকা যে কোনো সময় ঘুরে যেতে পারে। বাংলাদেশে ক্ষমতার পালাবদল অনেক সময় খুব দ্রুত এবং অপ্রত্যাশিতভাবে ঘটে। তারা হয়তো ভাবছেন যদি এই মাইনাস ফর্মুলা ব্যর্থ হয়, যদি কোনোভাবে আবার আওয়ামী লীগ বা শেখ হাসিনা ক্ষমতার কেন্দ্রে চলে আসেন, তখন তাদের আসলে কি হবে? এই যে একটা অজানা আতঙ্ক, এই যে রিট্রিবিউশন বা প্রতিরোধের ভয়, এটা তাদের কিন্তু কুরে কুরে খাচ্ছে। এই সরকারের অনেকের মধ্যেই এমন ধারণা কাজ করছে, মেয়াদ শেষে বা ক্ষমতা ছাড়ার পর তারা হয়তো আর দেশে থাকতে পারবেন না। শুধুমাত্র প্রতিপক্ষের ভয়েই হয়তো তাদের দেশ ত্যাগ করতে হতে পারে। এটা কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি। যখন রাষ্ট্র পরিচালনাকারীরা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত থাকেন, তখন তাদের কাছ থেকে স্বাভাবিক বা ধীরস্থির সিদ্ধান্ত আশা করা কঠিন। ভয়ের বশবর্তী হয়ে মানুষ অনেক সময় অযৌক্তিক বা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়। আমরা এখন সরকারের মধ্যে যে অস্থিরতা, ঘন ঘন বিবৃতি দেয়া বা প্রতিপক্ষকে নিয়ে অতিরিক্ত মাতামাতি দেখছি, এগুলো সব সেই ভয়ের বহিঃপ্রকাশ। তারা চাইছে যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে শেখ হাসিনাকে দূরে রাখতে, যাতে তাদের এই দুঃস্বপ্নটা সত্যি না হয়। তাহলে পুরো বিষয়টা যদি আমরা সামারি করি বা গুছিয়ে আনি, তাহলে কি দাঁড়ালো? সরকার মুখে বলছে শেখ হাসিনা অতীত, তার দলের কোনো শক্তি নেই, তারা জনবিচ্ছিন্ন। কিন্তু বাস্তবে সরকার আচরণ করছে এমনভাবে যেন শেখ হাসিনাই এখন তাদের প্রধান প্রতিপক্ষ এবং সবচেয়ে বড় একটি হুমকির নাম। এই স্ববিরোধিতাই প্রমাণ করে আওয়ামী লীগের বেল বা গুরুত্ব আসলে কমেনি, বরং সরকারের কাছে তাদের গুরুত্ব নেতিবাচকভাবে হলেও অনেক বেশি। সরকার জানে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে জোর করে কোনো সিস্টেম দাঁড় করানো যায় না। এই যে একটা শূন্যতা তৈরি হয়েছে, এটা যে কোনো সময় বিস্ফোরক রূপ নিতে পারে। দিল্লির ওই অডিও ক্লিপটা হয়তো একটা উপলক্ষ মাত্র। আসল সমস্যা হলো সরকারের আস্থার অভাব। নিজেদের পায়ের নিচে মাটি শক্ত থাকলে সুদূর দিল্লিতে বসে কে কি বলল তা নিয়ে এত বিচলিত হওয়ার আসলে কিছুই থাকতো না। কিন্তু মাটি যখন নড়বড়ে হয়, তখন বাতাসের সামান্য ঝাপটাকেও তুফান মনে হয়। ডক্টর ইউনূস এবং তার সরকারের বর্তমান অবস্থাটা অনেকটা সেই রকমই। তার একটা বিশাল চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছেন। সামনে নির্বাচন, পেছনে শক্তিশালী প্রতিপক্ষের ছায়া, আর ভেতরে নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। সব মিলিয়ে এক জটিল সমীকরণে আটকে গেছে বর্তমানে দেশের রাজনীতি। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।